বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম অ্যালকাসিয়া কুকুলাটা, বা অনেক সময় এটাকে অনেকে চাইনিজ ট্যারো বলা হয়। অনেক সময় এর যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে বুদ্ধের হাত বলা হয়। তো এই তিনটি নামে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর চাইনিজ ট্যারো এই কারণে, কারণ চীনে এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এক কথায় বলতে গেলে চীনের এটা বন জঙ্গলে পড়ে থাকা কচু গাছ। যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের কচু রয়েছে, কালো কচু রয়েছে, মান কচু রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত কচু গাছগুলি রয়েছে সেই সমস্ত কচু গাছগুলি কিন্তু বর্তমানে বিদেশে বেশ ভালো একটা ইনডোর প্ল্যান্টের একটা ভালো জায়গা করে নিয়েছে এবং প্রচুর জায়গাতে আমরা এটাকে কিন্তু দেখতে পারি। এবং শুধু তাই নয়, আপনারা দেখুন অনলাইনে এই সমস্ত কচু গাছগুলি কিন্তু প্রচুর দামে বিক্রি করা হচ্ছে, যেটা আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তারপরে কি দেখা যাচ্ছে, আমরা এবং বিদেশের যে সমস্ত কচু গাছগুলো লেগে সেগুলিকে আমরা ট্রেন্ড বানিয়ে আমরা আমাদের ছাদ বাগানে ব্যবহার করি। তো এটা আগাগোড়ায় হয়ে এসেছে। তো গাছটির নাম চাইনিজ ট্যারো এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ। তো আজকে এই গাছটি নিয়ে কথা বলবো এবং কিভাবে এই সমস্ত গাছগুলি পরিচর্যা করবেন তার সমস্ত কিছু নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যারা ইনডোর প্ল্যান্টকে ভীষণ রকমভাবেই পছন্দ করি এবং ইনডোর প্ল্যান্ট আমরা যারা করতে যাই তাদের জন্য কিন্তু এই চাইনিজ ট্যারো ভীষণভাবে উপযোগী একটি গাছ। তার কারণ হচ্ছে এই চাইনিজ ট্যারো একেবারেই সূর্যালোক পছন্দ করে না এবং একটি একদম পুরোপুরিভাবে পরোক্ষ সূর্যালোক সেটি কিন্তু ভীষণভাবে পছন্দ করে। মানে হয়তো আপনি জানলার কাচের পাশে রেখেছেন, কাচ দিয়ে হালকা আলো আসলো, তাতেও কিন্তু এই গাছ সুন্দরভাবে গ্রোথ করবে। আপনি হয়তো সিঁড়ির ধারে রেখেছেন, সিঁড়ির সাইড দিয়ে হালকা আলো আসলো, তাতেও কিন্তু সুন্দরভাবে গ্রোথ করবে। এই গাছ বেড়ে ওঠার জন্য কিন্তু কোনো রকমভাবে সরাসরি সূর্যালোক পছন্দ নয়। কারণ আমরা সাধারণত আমাদের দেশের যে সমস্ত কচু গাছগুলি রয়েছে তাদেরকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই বিভিন্ন বন জঙ্গলের গাছের নিচে এরা হয়ে থাকে, যে সমস্ত জায়গাগুলিতে ছায়া রয়েছে। তো তাহলে ছায়া জায়গা বলতে ইনডোরে করার জন্য একটা অত্যন্ত উপযোগী গাছ। তাহলে যারা সাধারণত ইনডোর করছেন তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী এই গাছটি। তো সবার প্রথমে আসি আলো। এই গাছের জন্য যে সমস্ত আলোর প্রয়োজন সেটা হচ্ছে সরাসরি সূর্যালোক একেবারেই পছন্দ করে না। আর তার জন্য আপনাকে এমন একটি জায়গা পছন্দ করতে হবে যেখানে দিনে অন্তত সরাসরি না পেলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সমস্ত সূর্যালোক 2 ঘন্টা পরে, এমন একটি জায়গা আপনাকে পছন্দ করে এই গাছটি করতে হবে। ইনডোরে বেলকনিতে করতে পারেন বা আপনার উইন্ডোর পাশে আপনারা এই গাছটি করতে পারেন। খুব সহজ একটি গাছ, আর আলো কিন্তু অতিরিক্ত একেবারে পছন্দ করে না। বন্ধুরা, এবার আসি আর্দ্রতা। এই গাছ কিন্তু সবচেয়ে ভালো যখন আর্দ্রতা আপনার বর্ষাকালে থাকে তখনই কিন্তু এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। আর শীতকালে কিন্তু ড্রাই ওয়েদারে একেবারেই কিন্তু এরা পছন্দ করে না, তখন মোটামুটি একটা জায়গায় স্টে হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের কোনো গ্রোথ হয় না, কোনো কিছু হয় না, এভাবে থাকে। তাই আর্দ্রতার দিকে হিসাব করলে কিন্তু অবশ্যই বর্ষাকালে এই গাছের জন্য উপযুক্ত সময়। আপনারা যদি এই গাছটিকে লাগাতে চান অবশ্যই আপনাদেরকে কিন্তু এই বর্ষাকালকে কিন্তু বেছে নিতে হবে। বন্ধুরা, এবার আসি গাছের জল দেওয়া। আমরা কিন্তু শুরু থেকে সবসময় আমাদের চ্যানেলে প্রতিটা ভিডিওতেই বলি জল দেওয়ার উপরে গুরুত্ব দিই। কারণ জলই হচ্ছে একটি বিষয় যেই জল দেওয়ার উপরেই নির্ভর করে আপনার গাছগুলি বেঁচে থাকা। এই জল যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই জল কী করে দেবেন তা নিয়ে আমি একটি পরবর্তীতে ভিডিও করে দেবো এবং তা নিয়ে ডিটেলস আলোচনা করে নেব। এবার এই গাছে কিন্তু জল কিন্তু একেবারেই পছন্দ করে না, তার জন্য আপনাকে অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি করতে হবে। এবার জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে যখন গ্রীষ্মকাল প্রচণ্ড কড়া রোদ থাকবে সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে দিনে 2 বার করে জল ভরেও জল দিতে হবে। আর গাছে যেন কোনো রকমের জলের সমস্যা না হয়, ঘাটতি না হয়, সেটি দেখে কিন্তু জল দিতে হবে। তার মানে এটা নয় যে গাছের মাটিতে আমি 2-3 দিনের জন্য আমি জল দেবো না আর একেবারে বেশি করে দেবো, সেটা না। প্রতিদিন আপনাকে অল্প করে জল দিতে হবে আর গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবার আসি শীতকাল। শীতকালে ওই গাছে মাটি সহজে শুকিয়ে যায় না, তার জন্য অতিরিক্ত জল একেবারে ব্যবহার করবে না, খুব সামান্য সীমিত জল দিন এবং সেই জল শুকিয়ে গেলে আবার জল দিন। আর শীতকালে এরা খুব একটা বেশি গ্রো করে না, এদের ডরমেটরি পিরিয়ড চলে সে সময়। আর এদের মেন বেড়ে ওঠাটা কিন্তু এই গ্রীষ্মকালে। তাই আপনারা যদি এই গাছটি করতে চান অবশ্যই এখন থেকে চারা রোপণ করা শুরু করে দিন। বন্ধুরা, এবার আসি আপনাদের মাটির মিশ্রণ। তো এই গাছের জন্য অবশ্যই সবসময়ের জন্য আপনাকে ওয়েল ড্রেনেজ মাটি কিন্তু আপনাকে করতে হবে। আর ওয়েল ড্রেনেজ মাটি মানেই সেই সমস্ত মাটির মধ্যে আপনাকে বালির ভাগটা বেশি দিতে হবে। এই জন্য এই ধরনের মাটি প্রস্তুত করতে হলে আপনাকে সবার প্রথমে 50% বালি দিতে হবে, তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট, 10% আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন। আর বাকি যে 10% রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু ব্যবহার করবেন। করে একটি মাটির মিশ্রণ তৈরি করবেন। মাটির মিশ্রণ তৈরি করার সঙ্গে সঙ্গে গাছটিকে লাগিয়ে দেবেন না, সেই মিশ্রণটিকে টবের মধ্যে ভরে জল দিয়ে অন্তত 10 দিন রেখে দিন। আর নার্সারি বা যে কোনো জায়গা থেকে চারাটি সংগ্রহ করে এনেও নতুন একটি পরিবেশে আসে তারা, তাদেরকে সেখানেও 10 দিন রেখে দিন। তারপর সেই গাছটিকে আপনারা সেই টবের মধ্যে প্রতিস্থাপন করুন। আর প্রতিস্থাপন করার পরে অবশ্যই আপনারা সেই গাছটিকে একটি ছায়া জায়গাতে রেখে দেবেন অন্তত 10 দিনের জন্য।
আর গাছটি যখনই লাগিয়ে ফেলে তখনই চেষ্টা করবেন একটু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেওয়ার। তাহলে কিন্তু গাছগুলি ঝিমিয়ে যাওয়া বা গাছের যে একটা পটিং শক থাকে সেই শকটি থেকেও সে গাছটি রক্ষা পাবে এবং গাছটি সম্পূর্ণরূপে একটি সুস্বাস্থ্যবান চারা থেকে একটি গাছে পরিণত হবে ধীরে ধীরে। তো বন্ধুরা, এবার আসি আমরা গাছের খাবার। তো এই গাছে খাবার খুব একটা বেশি লাগে না, গাছটিতে খাবার খুবই কম লাগে এবং অতিরিক্ত খাবার একেবারেই গাছ পছন্দ করে না। কারণ গাছের গোড়ার দিকে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে কাণ্ডটি রয়েছে এই কাণ্ডটি অতিরিক্ত খাবার বা কোনো কিছু পেলে এটি কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায় বা খাবারের কম বেশি হলে এটি কিন্তু পচতে শুরু করে দেয়, যার ফলে গাছটি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই গাছে কোনো রকম কোনো লিকুইড খাবার বা কোনো রকম কোনো দানাদার খাবার সেটি ব্যবহার করবেন না। এবং এই গাছে খাবার আপনারা 3 মাসে একবার খাবার ব্যবহার করবেন, তার জন্য অবশ্যই সেই জন্য 1 চামচ আপনারা গোবর সার নেবেন এবং তার সঙ্গে আপনারা 1 চামচ আপনারা নিমখোল এবং 1 চামচ হাড় গুঁড়ো এরকম দিয়ে সমস্ত কিছু সমান সমান দিয়ে একটি মিশ্র খাবার তৈরি করে সেই খাবারটির 1 চামচ এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করবেন। এবং অতিরিক্ত খাবার এই সমস্ত গাছে দিলে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। এই গাছগুলি মূলত সেরকম খুব একটা খাবারের প্রয়োজন হয় না, কারণ এরা ভবিষ্যতের জন্য খাবার কিন্তু এখানে সঞ্চয় করে রেখে দেয় আর এভাবেই তারা বড় হতে থাকে। তাই অবশ্যই আপনারা খাবারের সীমিত পরিমাণ খাবার দিন, অত্যাধিক খাবার একেবারেই এই গাছে ব্যবহার করবেন না। আর যত কম খাবার দেবেন, যত সীমিত খাবার দেবেন গাছ তত ভালো হবে। গাছে অতিরিক্ত খাবার দেওয়া মানে কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এমনটি নয়। গাছে কিন্তু আমরা দুটো বিষয়ের জন্য গাছকে মেরে ফেলি, একটা হচ্ছে অতিরিক্ত জল আর একটা হচ্ছে অতিরিক্ত খাবারের, এবং আমাদের ধৈর্য রাখতে হবে গাছটি বেড়ে ওঠার জন্য। বন্ধুরা, এবার আসি রিপোর্টিং। এই গাছটি কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে রিপোর্ট করতে হবে 2 মাস 3 মাস পর পর এমনটি নয়। এই গাছটিকে রিপোর্ট করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে টবের নিচের দিকে। যদি টবের নিচের দিকে দেখেন এই গাছের শিকড়গুলি বেরিয়ে এসছে, তাহলে আপনাদের টবের রিপোর্টিং করার সময় হয়ে এসছে। কারণ এই সমস্ত গাছগুলিতে রিপোর্ট খুব একটা বেশি করতে হয় না, তার কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলির শিকড় খুব একটা বেশি থাকে না। তার এই যে মূলটি রয়েছে এই মূলটি আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং শিকড়টি খুব কম থাকার জন্য তাদের খুব একটা বেশি রিপোর্টের প্রয়োজন হয়। তাই যখনই আপনারা রিপোর্ট করবেন, আপনারা প্রথম অবস্থায় যেভাবে মাটি প্রস্তুতি বললাম সেভাবে মাটি প্রস্তুতি করে নিয়ে এর থেকে বড় মাপের একটি টবে আপনারা রিপোর্ট করবেন। আর রিপোর্ট করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যে গাছের হাইট উচ্চতা অনুযায়ী আপনার যে টবটি ব্যবহার করলে আপনাদের বেশি সুন্দর লাগবে, অবশ্যই আপনারা সেই পটগুলিই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন গাছটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং আপনি যেখানটায় রাখবেন তার সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তুলবে। বন্ধুরা, এবার আসি রোগ পোকামাকড়। এই গাছটি একটি অত্যন্ত লক্ষ্মী গাছ, যেই গাছে সাধারণত কোনো রকম কোনো রোগ পোকামাকড় হয় না। আপনারা আমাদের এখানেও যে সমস্ত কচু গাছগুলো রয়েছে সেই সমস্ত কচু গাছগুলি যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন সেই সমস্ত গাছেও কিন্তু কোনো রকম কোনো রোগ পোকামাকড় নেই। তার কারণ এই সমস্ত গাছগুলি পাতায় রয়েছে এক ধরনের উপাদান যা সাধারণত পোকামাকড় সহজে খেতে পারে না, এবং আমরাও যখন এগুলি খাই আমাদেরও জানি যে তার মধ্যে গলা চুলকোনে একটা ব্যাপার থাকে। এই সমস্ত কচুগুলিতে কিন্তু অন্যান্য প্রাণীদেরও কিন্তু তাদের আত্মরক্ষার্থে এভাবেই তারা ছোট থেকে তৈরি হয়েছে। যেহেতু নিচে থাকে এই সমস্ত গাছগুলি, সে সমস্ত লাইফ সায়েন্সের অনেক বিষয় সেগুলি সেখান থেকে আমরা জানতে পারবো। তো এবার বিষয়টি হচ্ছে আপনারা অবশ্যই এই সমস্ত গাছগুলিতে আপনারা পারলে আপনারা এই গাছের গোড়ার যে জায়গাটি দেখছেন এখানে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, কারণ এখানে আপনারা সাধারণত অতিরিক্ত জল ব্যবহার করলে গাছে এখানটায় আপনাদের ইনফেক্টেড হয়, আর সেটা হচ্ছে আপনার এখানে ফাঙ্গালের অ্যাট্রাক্টেড হয়। আর এই ফাঙ্গালের অ্যাট্রাক্টেডের জন্য অবশ্যই আপনাকে এই জায়গাটির মধ্যে আপনাকে কিন্তু অ্যান্টিফাঙ্গাল অবশ্যই স্প্রে করতে হবে। আর পেস্টিসাইড স্প্রে করার খুব একটা বেশি প্রয়োজন নেই, এই সমস্ত গাছে কোনো রকমই কোনো কিছুর প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে এরা গ্রোথ করে আর এদের কোনো রকম কোনো পেস্টের উপদ্রব একেবারেই হয় না। তাই অবশ্যই আপনারা এই জিনিসটাকে খেয়াল রাখবেন। আর যদি কোনো কারণে পেস্টের উপদ্রব হয় বা কোনো রকম পোকামাকড় দিতে হয় তাহলে অবশ্যই গাছের এই জায়গাটিকে লক্ষ্য করে আপনাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যেই গাছের মেন ভিত্তি এবং মজবুতি, এবং এই জায়গাটিতে যদি কোনো কারণে অ্যাট্রাক্টেড হয় তবেই কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া গাছকে কোনো রকম কোনো কিছু পোকা মাকড় বা ফাঙ্গালে কিচ্ছু করতে পারবে না। তাই অবশ্যই জলটা সীমিত দেবেন, কারণ জলই হচ্ছে মেন ফাঙ্গালের উৎস, আর সেইটা যদি সীমিত থাকে তাহলে গাছকে কোনো রকমই কোনো কিছু স্প্রে করার প্রয়োজন হবে। বন্ধুরা, এবার আসি প্রুনিং বা কাটাই ছাঁটাই। তো কাটাই ছাঁটাই আমাদের একটা জিনিস জানি, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এটা একটা সময়ন্তর নিয়মমাফিক আপনাদেরকে কাটাই ছাঁটাই করতে হবে। এই গাছেও যে সমস্ত পুরনো পাতাগুলি রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে আপনাকে কেটে দিতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এই বিষয়গুলি আপনি যত বেশি করবেন আপনার গাছ তত ভালো সুস্থ থাকবে, তত ভালো সবল থাকবে এবং আপনার গাছ দেখতে তত আকর্ষণীয় হবে। আর কাটাই ছাঁটাই করলে গাছের পাতা ছাড়তে শুরু করে নতুন করে এবং সে আরও অনেক আকর্ষণীয় দেখতে হয়। তা অবশ্যই আপনারা এই প্রুনিং বা কাটাই ছাঁটাই একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাদের পছন্দ মতো করে আপনারা সেটা করবেন। বন্ধুরা, এবার আসি আমরা এই সমস্ত গাছগুলি চারা কি করে তৈরি করব। এই সমস্ত গাছগুলি চারা তৈরি করা খুবই সহজ। এই সমস্ত গাছের চারা কখনো ডাল থেকে বা কোনো পাতা থেকে হয় না। এই সমস্ত গাছের চারাগুলি সাধারণত হয় গাছের গোড়ায়। এই যে মূলটি রয়েছে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চারা বের হয়ে আসছে,
এই সমস্ত চারাগুলির গোড়াতেও কিন্তু এ ধরনের মূল রয়েছে এবং এই মূলগুলি থেকে সেগুলিকে কেটে আলাদা করে সুন্দরভাবে বসিয়ে দেবে। তবে এটাই কিন্তু উপযুক্ত সময় নাই, এটিকে থেকে যখন আরও 2-4টে ডাল বের হয় সেটা একটা পরিণত গাছ মনে হবে, তখন সেটাকে কিন্তু গোড়া থেকে কেটে কোনো একটা চাকু বা কোনো কিছু ঢুকিয়ে এখানে কেটে দিয়ে সেটাকে আলাদা করে নিয়ে তারপর সেটাকে আলাদা করে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে সেটাকে আলাদা করে বসিয়ে দিলে সেখান থেকে নতুন গাছে আবার পরিণত হবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আর এই গাছের চারা এখানে একটি বেরিয়েছে এবং এখানেও একটি বেরিয়েছে। আবার আপনি যদি মনে করেন আপনার টবটিকে ভর্তি করবেন তাহলে এগুলিকে না কাটাই সবচেয়ে উত্তম এবং এগুলি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং সমস্ত টবটি ভরে উঠবে, তাতে গাছগুলি আরও আকর্ষণীয় দেখতে হয়। আর গাছ থাকলে আমাদের চারা তৈরি করে বেশি পরিমাণে করব, এটাই তো আমরা বাগানিরা। আর সেখান থেকে আমরা আরও সুন্দরভাবে গাছকে বাড়িয়ে তুলব, এগুলি আমরা করে থাকি। তো স্বাভাবিকভাবে এটারও আমি চারা তৈরি করব, যখন এর চারা তৈরি করব তখন আরেকটি ভিডিও করে দেখিয়ে দেবো। আর এই সিম্পলগুলি আপনার সহজ পরিচর্যাগুলি আপনারা আপাতত মেনে চলুন, দেখবেন আপনার গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর তাছাড়া তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। আর যারা পরিচর্যা ছাড়া গাছ করতে চান তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ এই গাছ, যেটা মানে কিছু বলার নাই, অ্যালকাসিয়া। তো আপনারা প্রত্যেকেই করতে পারবেন, খুব সহজ পরিচর্যার গাছ। এবং তো বন্ধুরা, এবার আসি আমরা গাছের উপকারিতা বা বেনিফিট। এই গাছটির মধ্যে প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে এই গাছের পাতা প্রচুর পরিমাণে চওড়া হওয়ার ফলে এই গাছ বাড়ির ঘরের মধ্যে রাখলে ঘরের বিভিন্ন ধরনের বায়ুতে থাকা ধূলিকণাগুলিকে আটকে ধরে তারা, এবং তার ফলে কি ঘরের যে বাতাসটি থাকে সেই বাতাসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তার সঙ্গে সঙ্গে এই পাতা অনেকটা বড় হওয়ার জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে, তার বিনিময়ে সম পরিমাণ আপনার অক্সিজেন প্রদান করতে পারে, তাই ঘরের অক্সিজেন লেভেলকেও অনেকটা বাড়িয়ে তুলতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে যে সমস্ত দূষিত পদার্থ, অ্যালডিহাইড, কিটোন আর অন্যান্য যে সমস্ত বায়ু দূষিত পদার্থগুলি রয়েছে সেই সমস্ত পদার্থগুলিকেও কিন্তু ঘর থেকে বের করে এবং বাইরের যে সুন্দর ঠান্ডা বাতাস সে ঘরের নিচে আসতে সহযোগিতা করে। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, গাছটিকে ঘরে রাখলে অবশ্যই বাড়ির শিশু এবং পোষ্য থেকে দূরে রাখতে হবে, কারণ এই গাছটি পাতা ছিঁড়লে বা যে রসটি বেরোয় সেই রসটি আমাদের স্কিনে বা অন্যান্য কোনো প্রাণীর যদি মুখে লাগে তাহলে সেখানে চুলকাতে পারে বা স্কিনে ডিজিজ হতে পারে, এই সমস্যাগুলি থেকে থাকে। তাহলে অবশ্যই সেই সমস্ত বাচ্চা বা আপনাদের পোষ্য থেকে অবশ্যই আপনারা এই জিনিসগুলি একটু সাবধানে রাখবেন, অবশ্যই কেয়ারফুলি এই গাছগুলিকে রাখবেন। আর তাছাড়া গাছে প্রচুর বেনিফিট রয়েছে। আর এছাড়াও এই সমস্ত গাছগুলি অনেকে বুদ্ধর হাত এবং লাকি একটি প্ল্যান্টও মনে করে, এবং তার জন্য প্রচুর পরিমাণে এই সমস্ত গাছগুলি বিশেষ করে চীন, জাপান, অন্যান্য যে দেশগুলিতে রয়েছে তারা ইনডোর হিসাবে ব্যবহার করেন এবং তারা বিভিন্ন বৌদ্ধর মন্দিরে এগুলিকে ব্যবহার করছেন এবং এটি করে থাকে, এবং তার যেভাবে তার আচার আচরণ মানবে এবং সে সেভাবেই সেগুলিকে করতে থাকবে। তো এই ছিল গাছের পরিচর্যা আর প্রচুর পরিমাণে বেনিফিট। তো আমরা প্রত্যেকেই গাছটি করতে পারি, যারা একেবারেই অলস এবং কোনো রকমের গাছের পরিচর্যা করবো না মনে করি তারা অন্তত এই গাছটিকে লাগিয়ে ফেলুন, দেখবেন গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং আপনার যেমন পরিচর্যাহীনভাবে যদি গাছ চান তাহলে অবশ্যই এই গাছটি একেবারে অত্যন্ত উপযোগী একটি গাছ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি কারোর কাছে এ ধরনের গাছ থেকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।